আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ মিস। মিস আপনি কেমন আছেন? আছি মোটামুটি। তারপরে মিস আল্লাহ আসসালামু যেভাবে আলাইকুম। রাখছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তোমরা একটু ভিডিওটা অন করো। ভিডিও অন করো। আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো, যে চ্যাপ্টারটা এতদিন পড়েছি, হ্যাঁ, সেই চ্যাপ্টারের একটা ক্লাস আর হলেই আমাদের মোটামুটি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তোমাদেরকে একটু বলে রাখি যে আমরা চ্যাপ্টারটা শেষ করলে কিছুদিনের মধ্যেই একটা পরীক্ষা নিব, কেমন? অবজেক্টিভ কোশ্চেন থাকবে হয়তো সেখানে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন দিয়ে একটা পরীক্ষা নিব। তো তোমরা মোটামুটি এই চ্যাপ্টারের অবজেক্টিভ কোশ্চেন গুলোকে দেখবে, প্রিপারেশন নিতে থাকো। হ্যাঁ, হঠাৎ করে একটা ডেট দিয়ে পরীক্ষা নিয়ে নিব। অনেকদিন যাবতই পড়ছি আমরা এই চ্যাপ্টারটা, বেশ বড় একটা চ্যাপ্টার, আর তোমরা জানো এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সবসময় এখান থেকে প্রশ্ন আসে। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না এমন কমই হয়। এই কারণেই এই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়ানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। এখন তোমরা, বাকিটা তো তোমাদের উপর, কেননা তোমরা কিভাবে পড়ো, রেগুলারলি তোমরা প্র্যাকটিসে আছো কিনা আমার একটু সন্দেহ হয়। মনে হয় যে তোমরা পড়ছো না, কেন যেন মনে হয় যে তোমরা পড়ছো না, তোমাদের রেসপন্স নাই কোনো। হ্যাঁ, পড়ানোর সময় দেখি না তেমন কেউ রেসপন্স করে। বলো, তোমাদের কিছু বলার আছে? আচ্ছা, তোমরা একটু ভিডিওটা অন করো দেখি। ভিডিও অন করো। আমরা শুরু করে দিব এখনই। ভিডিওটা অন করো। সবাই ভিডিও অন করো। কোনো সমস্যা নাই, এটা তো নিয়ম, তাই না? আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে ভিডিও অন থাকতে হবে। হ্যাঁ, তো কিছুক্ষণের জন্য অন হও, কিছুক্ষণের জন্য ভিডিওটা অন করো, কেমন? আচ্ছা, আমরা এখন 21 জন আছি, আমরা স্টার্ট করে দিব এখনই, সময় যেহেতু খুব কম পাওয়া যায়। হ্যাঁ, আমরা স্টার্ট করে দিব এখনই। এটা স্ক্রিন শেয়ার করা হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? দেখা যাচ্ছে? একটু বলো দেখি আমাকে। জি মিস দেখা যাচ্ছে। আচ্ছা, আরো কয়েকজন এসছে, একটু নিয়ে নেই তাদেরকে। আরো আসছে, একটু নিয়ে নেই। হ্যাঁ, দ্রুত আসছে, অনেকেই আসছে। তো আমরা জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইটি আছে হাসান স্যারের, সেই বইটি ফলো করি, এবং আমরা অধ্যায় 11 জীব প্রযুক্তি পড়ছিলাম। আজকের লেকচার হচ্ছে 24 এবং পর্ব 16, তার মানে এই অধ্যায়ের উপর, 11 অধ্যায়ের উপর কিন্তু আমরা মোটামুটি 15টা লেকচার ছিল, অর্থাৎ ক্লাস পেয়েছো তোমরা 15টা। আজকে 16 নাম্বার ক্লাস এই চ্যাপ্টারের উপর, অধ্যায় 11 জীব প্রযুক্তির উপর। আমরা জীব প্রযুক্তির ব্যবহারে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ পড়েছিলাম এর আগে। তারপরে পড়ছিলাম হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। তো জিনোম সিকোয়েন্সিং এর একটা খুব ইম্পর্টেন্ট অংশ, যেটার জন্যই জিনোম সিকোয়েন্সিং আমরা পড়ে থাকি, সেটা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ, অর্থাৎ জিনোম সিকোয়েন্সিং আমরা কিভাবে কাজে লাগিয়ে থাকি সেই বিষয়টা আজকে আমরা পড়ব। তোমাদের পাঠ্যপুস্তকে আমরা যেটা হাসান স্যারের যে বইটা ফলো করে থাকি, সেই
বইটাতে খুব সুন্দরভাবে পয়েন্ট আকারেই দেওয়া আছে, সেটাই কিভাবে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো তোমরা গতদিন এই পর্যন্ত দেখেছিলে। একটু নিয়ে নেই, আরো কয়েকজন আসছে। আচ্ছা, তো এই পর্যন্ত দেখেছিলে। তো আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত দেখেছিলাম। তোমাদের হয়তো মনে আছে যে প্রত্যেক জীব তথা মানুষের ডিএনএ খণ্ডগুলোর ফটোগ্রাফিক বিন্যাস একটা আমরা পাই, মানে করতে পারি। সেই যে বিন্যাস বা চিত্র, সেটাই হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল। আচ্ছা, তো আজকে আমরা জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ করব, অ্যাপ্লিকেশন অফ জিনোম সিকোয়েন্সিং। তোমাদেরকে জানতে হবে যে জিনোম সিকোয়েন্সিং আসলে আমাদের কি কাজে আসে, সেটারই প্রয়োগগুলো পড়বো। তার আগে আমরা একটু জেনে নেই যে আমরা তো জানি যে ডিএনএ অণুতে যে এটিসিজি বা এটিজিসি যে 4টা বেস থাকে, হ্যাঁ, সেগুলো কোনটার পর কোনটা থাকবে। হ্যাঁ, এই অনুক্রমই হচ্ছে তোমার ডিএনএ সিকোয়েন্সিং, ডিএনএ সিকোয়েন্স। এবং সিকোয়েন্সিং হচ্ছে এই অনুক্রমটাকে উদ্ধার করা বা জানা কিভাবে আছে সেই বিষয়টাকে জানাই হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং। তো ডিএনএ অনুদৈর্ঘ্যে সব অংশে কিন্তু এটিজিসি বা এই 4টা বেস একইভাবে থাকে না। হ্যাঁ, একইভাবে থাকে না, বিভিন্ন ভাবে এরা থাকে ডিএনএ অণুর মধ্যে। কখনো কখনো একই সাথে পরপর একাধিক এ থাকতে পারে, মানে অ্যাডিনিন থাকতে পারে, একাধিক টি বা থাইমিনও কিন্তু পরপর থাকতে পারে। এমন না যে এর পর টি থাকবে, জি এর পর সি এ থাকবে, এভাবেই যে থাকবে তা না। বিভিন্ন ভাবে থাকতে পারে। এমন হতে পারে এ এ এ এ এভাবেও থাকতে পারে, টি 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 টি, জি 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 এভাবেও কিন্তু থাকতে পারে। হ্যাঁ, বিভিন্ন ভাবে এদের বিন্যাস হয়ে থাকে। এই কারণেই আমাদের জানতে হবে কিভাবে কোন ডিএনএ এর মধ্যে কিভাবে এগুলো অবস্থান করছে। এবং এটা জানলে সুবিধা হচ্ছে যে কোন জীবের জীবন রহস্য জানার প্রথম মানে যে ধাপটা, কোন জীবের জীবন রহস্য বা ভিতরের অবস্থা কি কি দ্বারা নিয়ন্ত্রিত, এগুলো জানতে হলে আমাকে জিনোম সিকোয়েন্সিং জানতে হবে। এখন জিনোম সিকোয়েন্সিং জানলেই যে আমরা জীবের সমস্ত জেনেটিক তথ্য জানবো, এইটা আবার ঠিক না। জেনেটিক তথ্য জানার প্রথম ধাপটা হচ্ছে জিন সিকোয়েন্সিং। আর সিকোয়েন্সিং এর পর আমাদের জন্য সহজ হয়ে যায় অনেক বিষয় জানা, যেমন জিনটা কোথায় অবস্থান করছে, কোথায় অবস্থান করছে, তারপর হচ্ছে জিনের গঠনটা কেমন, হ্যাঁ, জিনের পরিধি মানে কতটুকু জায়গা জুড়ে সে আছে, কোন জিনের কি কাজ, এইগুলো বিষয় জানার জন্য আমাদেরকে জানতে হবে ডিএনএ সিকোয়েন্সিং, জিন সিকোয়েন্সিং। কোন জিনের অবস্থান, গঠন, পরিধি, কাজ এগুলো জানতে পারলে আবার সুবিধা কি, ওই জিনকে ব্যবহার করা যায়। তাহলে একটু শর্টকাটে তোমাদের জন্য সহজ করে বলি যে কোন জিনকে কাজে লাগানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য, আমাদের প্রয়োজনে। হ্যাঁ, জিনকে কাজে লাগাতে হলে জিন সম্পর্কে অনেক কিছু জানতে হবে, সেই জিনটা কেমন করে আছে, হ্যাঁ, কোথায় আছে, ইত্যাদি ইত্যাদি। এই ইনফরমেশন গুলো জানতে হবে আমাদের। এবং এই ইনফরমেশন গুলো জানতে হলে আমাদেরকে ডিএনএ সিকোয়েন্সিং বা জিনোম সিকোয়েন্সিংটা জানতে হবে। এতটুকু বুঝেছো কিনা একটু বলো, তারপরে আমরা জানবো যে এটা কোন কোন কাজে লাগে। বুঝেছো কিনা বলো। জি মিস, বুঝছি। হ্যাঁ, তো আচ্ছা আমি একটু বলি যে হচ্ছে জিনের অবস্থানটা কোথায়, জিন কিভাবে আছে, হ্যাঁ, কি কাজ করবে, এগুলো আমরা জানি হচ্ছে জিন বা জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে। এখন এই যে জিনোম সিকোয়েন্সিং, এটাকে আমরা কিভাবে প্রয়োগ করব, কাজে লাগাবো, একটু দেখে চলো। হ্যাঁ, অপরাধী শনাক্তকরণ, অপরাধী শনাক্তকরণ এই বিষয়গুলো আবার ডিএনএ ফরেনসিক্স এর আন্ডারে পড়ে। হ্যাঁ, ডিএনএ ফরেনসিক্স এই বিষয়টার অধীনে এই কাজগুলো পড়ে, যেমন অপরাধী শনাক্তকরণ। হ্যাঁ, দেখো ভিকটিম বা অপরাধ সংঘটিত হওয়ার যে স্থান, সেখান থেকে আমরা কিছু আলামত পাই। যেমন মনে করো অপরাধ করেছে, ও যে জায়গায় অপরাধ করলো সেই জায়গায় ওর কিছু না কিছু কিন্তু থেকে যায়। কেমন, যেমন কি চুল পড়তে পারে, হ্যাঁ, চুল পড়তে পারে, কোনো বসে হয়তো অনেক সময় ব্যাপী সে কাজটা করলো, গ্লাসে সে পানি খেলো, সেখানে তার লালা থাকতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু এই বিষয়গুলো আবার আমাদের একটা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় অপরাধ
অপরাধী শনাক্তকরণ বা অপরাধীদের নিয়ে অনেক রকম ক্রাইম সম্পর্কিত অনেক ধরনের কিন্তু অনুষ্ঠান ইদানিং টিভিতে আসে, তোমরা দেখেছো। এগুলো দেখলে বুঝতে পারবা যে এইখানে যে আলামত কিভাবে পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। আমার ধারণা তোমরা দেখো কিনা বলো দেখি, কেউ দেখো এই ধরনের অনুষ্ঠান? বাংলাদেশ টিভিতেও হয়, ইন্ডিয়ান অনেক চ্যানেলেও হয়, যেমন সিআইডি আছে। সিআইডি। হ্যাঁ, জি সিআইডি। মিস। আচ্ছা, তো দেখো আলামত সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং করা হয়, অর্থাৎ মনে করো লালা পেলো বা অন্য কিছু পেলো, হ্যাঁ, সেটা জিনোম সিকোয়েন্সিং করে। তো জিনোম সিকোয়েন্সিং করলে তোমরা জানো যে একটা মানুষের ডিএনএ যে প্রোফাইল বা জিনোম সিকোয়েন্সিং করে আমরা যেভাবে তার সজ্জা পাই, সেটা কিন্তু ওই মানুষের জন্যই প্রযোজ্য, একেবারে হুবহু হবে না কিন্তু অন্য একটা মানুষের সাথে। তার মানে আমরা যদি এই সিকোয়েন্সিং এর সাথে আরেকজনের জিনোম সিকোয়েন্সিং মিলিয়ে ফেলতে পারি, তাহলে আমরা সহজে অপরাধীকে ধরতে পারবো। মনে করো যে ওই অপরাধ সংঘটিত হওয়ার স্থানে আমরা আলামত বা কোনো একটা পাইলাম কিছু, হ্যাঁ, মানে আলামত পেলাম এবং সেইটার জিনোম সিকোয়েন্সিং করা হলো। এরপর আমরা যাদেরকে সন্দেহ করছি, মনে করি এ বি সি ডি চারজন আছে, চারজন ব্যক্তিকে সন্দেহ করলাম যে এই কাজটা সে করতে পারে, এই অপরাধটা। তাহলে ওই চারজনের আমরা কি করব, তালিকা তৈরি করে তাদের জিনোম সিকোয়েন্সিং করব। তাহলে এই যে আলামত যে পেলাম আমরা অপরাধের জায়গা থেকে, সেই জায়গার যে জিনোম সিকোয়েন্সিং করা আছে তার সাথে এদের এই চারজনের জিনোম সিকোয়েন্সিং কে মিলাবো। যদি কারোর সাথে মিলে যায় সেই হচ্ছে অপরাধী। বুঝতে পারছো? তাহলে আমরা প্রকৃত অপরাধীকে ধরলাম। অনেক সময় হয় কি জানো, যে ওই যে অনেকে বলে যে আমি দেখেছি, হ্যাঁ আমি দেখেছি, তার মানে হচ্ছে যে সে দেখেছে, এর উপর ভিত্তি করে কাউকে অপরাধী আমরা শনাক্ত করি। কিন্তু এটা কিন্তু এমনও হতে পারে যে সে ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসানোর জন্য করছে। সেই ক্ষেত্রে প্রকৃত অপরাধীকে ধরলা কিনা, আসলেও কি সেটা মানে অপ্রকৃত কিনা অপরাধী, সেটা কিন্তু সহজেই জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি। এছাড়া অজ্ঞাত বা খুন হওয়া কোনো ব্যক্তির পরিচয় জানতে হলে ডিএনএ সিকোয়েন্সিং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় খুন হয়েছে কিন্তু লাশ চেনা যাচ্ছে না, কেউ আসছে না নিতে, তখন কিন্তু তার ডিএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে তার পরিচয় মানে সহজেই পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে মৃত অজ্ঞাত জঙ্গির, অনেকে আছে না জঙ্গি হামলা চালায়, তাদের ডিএনএ সিকোয়েন্সিং করে তাদের পরিচয়টা নিশ্চিত হওয়া যায়। এখন তোমরা চিন্তা করতে পারো যে এটা আবার কিভাবে সম্ভব। অনেক সময় আছে, বিদেশে সাধারণত এটা হয় যে ডিএনএ সিকোয়েন্সিং মনে করো যে অন্য জায়গা থেকে পাইলা, সেটাকে রেখে দেওয়া হয়, তার একটা ডেটা থাকে, হ্যাঁ, যে কার ডিএনএ কিরকম আছে, হ্যাঁ, বা প্রত্যেকের ডিএনএ সিকোয়েন্সিং হয়তো করা আছে অনেকেরই, তাদের কারোর সাথে মিলে গেলে খুব সহজেই কিন্তু, বিশেষ করে জঙ্গি বা যারা হলো অপরাধ করে, এমন আছে না যে পরপর অপরাধ করছে, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই এই মৃত অজ্ঞাত যারা অপরাধী তাদেরকে মানে নিশ্চিত হওয়া যায় যে এইটা হচ্ছে তার লাশ। কেমন? এছাড়া পিতৃত্ব নির্ধারণ, এটা তোমরা ক্লাস 9-10-এ পড়েছো যে পিতৃত্ব নির্ধারণ, অনেকে বলে এটা আমার বাচ্চা, এটা বলে আমার বাচ্চা। তো সেই ক্ষেত্রে যদি কোনো কনফিউশন থাকে, সেই কনফিউশন দূর করার জন্য সন্তানের ডিএনএ সিকোয়েন্সিং করা হয় এবং পিতার ডিএনএ সিকোয়েন্সিং করা হয়। তখন দেখা যায় যে মানে অনেক মানে বেশি মিল পাওয়া যায় তাদের ডিএনএ সিকোয়েন্সিং এ। এইভাবে সন্তানের প্রকৃত পিতাকে, বায়োলজিক্যাল ফাদারকে পালছে এমন না, যে প্রকৃত তার ফাদার বায়োলজিক্যালি, সে তাকে শনাক্ত করা সহজ হয়। এছাড়া স্বজন নির্ধারণ, অনেক সময় দেখা যায় যে পরিচয়হীন মানে মানে পরিচয়হীন একজনের লাশকে কারো হাতে হ্যান্ড ওভার করা লাগবে। যেমন রানা প্লাজায় তোমরা জানো যে অনেকে মারা গেছে এবং অনেকে এসে দাবি করেছে যে এই হচ্ছে আমার আত্মীয়, যেহেতু এখানে টাকা পয়সার ব্যাপার ছিল, ক্ষতিপূরণের ব্যাপার ছিল, তো আত্মীয় সেজে অনেকেই নিতে চাচ্ছিল। তো সেই ক্ষেত্রে ওই মৃত ব্যক্তির ডিএনএ সিকোয়েন্সিং করে, আত্মীয়দের ডিএনএ সিকোয়েন্সিং করে দেখা যায় যে মিলের পরিমাণটা কত, সেইভাবে এরা প্রকৃত আত্মীয় কিনা সেটা নির্ধারণ করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে তারপরে সেইটার মানে সেই আত্মীয়কে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। হ্যাঁ, এছাড়া শ্রেণী বিন্যাসে স্তর নির্ধারণে করা যায়, এটা যেমন একটা তোমার উদাহরণ আছে আর্কি ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া এমন ধরনের একটা মনে করো অর্গানিজম, ক্ষুদ্র একটা অণুজীব, যেটা ব্যাকটেরিয়া নাকি অন্য আর্কি ব্যাকটেরিয়া অন্য কিছু, সেটা নির্ধারণের ক্ষেত্রে দেখা গেল যে ব্যাকটেরিয়া থেকে সম্পূর্ণ পৃথক। কিভাবে? জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে, আর্কি ব্যাকটেরিয়ার জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে, ব্যাকটেরিয়ারও করা হয়েছে। তারপর দেখা হয়েছে যে না, এটা একদম সেম না, তাহলে এটা ব্যাকটেরিয়া না,
সেম হলে কি হতো, ব্যাকটেরিয়া হতো। যেহেতু সেম না, তাহলে এটা ব্যাকটেরিয়া না। এবং অন্যান্য জীবগোষ্ঠীর থেকেও দেখা গেছে যে অন্যান্য জীবগোষ্ঠীর ডিএনএ সিকোয়েন্সিং করেও দেখা গেছে যে না, মিলে না। তার মানে হচ্ছে এটা হচ্ছে শ্রেণীবিন্যাসে অন্য স্তরে এরা পড়বে। ঠিক আছে, দেখা গেছে ওর যে জিনের সংখ্যা 1738টা, তার অর্ধেকেরও বেশি জিন অন্যান্য অন্যান্য যে কোনো গোষ্ঠী থেকে আলাদা। তার মানে অন্য কোনো গোষ্ঠীর মধ্যে এ পড়ে না, এ আলাদা একটা এক ধরনের জীব। তাহলে এইভাবে আর্কিব্যাকটেরিয়াকে পৃথক একটা অধিরাজ্য বা ডোমেনে ফেলা হয়েছে। একে ব্যাকটেরিয়ার সাথেও মিল পেল না, অন্য গোষ্ঠীর সাথেও, জীবগোষ্ঠীর সাথেও মিল পেল না এই কারণে। এছাড়া শ্রেণীবিন্যাস প্রক্রিয়ায় বৈশিষ্ট্য মিল নির্ধারণে আমরা জানি যে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কার সাথে কতটুকু মিল, কার সাথে কতটুকু অমিল, সেই ক্ষেত্রে একসাথে না রাখা গেলেও ধরো আগে পরে কার কাছাকাছি একে রাখা যাবে, হ্যাঁ, সেটা নির্ধারণ করা হয়। তো আর্কিব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে আরএনএ এর যে বেস সিকোয়েন্স তার, সেটা ব্যাকটেরিয়ার সাথে মিল আছে, একদম পুরোপুরি মিলে নাই, তাহলে তো একই স্তরে রাখতো। যেহেতু কিছুটা মিল আছে, ফলে কি হলো, এটাই আর্কিব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়াকে কাছাকাছি রাখা হলো, যেহেতু যেহেতু এরা হচ্ছে ঘনিষ্ঠতম। এইভাবে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এটা খুব বেশি আমাদেরকে সহায়তা করে থাকে। কোন জীবের শ্রেণীবিন্যাস, নতুন একটা জীব আবিষ্কারের পর তার শ্রেণীবিন্যাস করতে গেলে বিজ্ঞানীরা এভাবে এই তথ্যগুলোর মধ্য দিয়ে খুব সহজে তাকে একটা স্তরে ফেলে বা শ্রেণীবিন্যস্ত করে। কেমন, এখানে কোনো সমস্যা আছে কিনা একটু বলবে? একটু বলো কেউ, তোমরা কি আছো? দেখতে পাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছো কিনা বলো দেখি। জি মিস, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে বলতে হবে বাবা, একটু না বললে আমি কিভাবে বুঝবো বলো। হ্যাঁ, ঠিক আছে। এরপরে যে অংশটা ছিল, তোমরা একটু কষ্ট করে শুনছো তো, কষ্ট করেই এখন একটু কষ্ট করে রেসপন্স করবে, কেমন, যে বুঝছি না ম্যাডাম, বা বুঝছি, বুঝলেও বলবা, না বুঝলেও বলবা। আচ্ছা, জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ সম্পর্কিত কিছু উদাহরণ, এটা খুব আমি বলছি, এই বিষয়টা কিন্তু তোমাদের জানতে হবে। দেখো কত ইম্পর্টেন্ট যেমন, এবং আমার মনে হয় এটা জানলে ভালোও লাগে যে এইগুলা কাজে লাগানো হয়, আমরা তো এই সম্পর্কে কিছুটা জানি, তার মানে জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, তোমরা কিন্তু উপলব্ধি করতে পারবে, এবং যখন বুঝে পড়বে তখন কিন্তু মনে রাখাটা অনেক সহজ হবে। আচ্ছা, এখানে যে প্রয়োগের যে কতগুলো উদাহরণ আছে আমি একটু বলি। যে কোনো প্রকৃতির জীব থেকে বিশেষ কোনো জিনকে শনাক্ত করা, আমরা প্রথমে এই চ্যাপ্টারে প্রথম দিকে পড়েছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মধ্য দিয়ে আমরা কিন্তু একটা জিনকে মানে শনাক্ত করি, মানে আমাদের প্রয়োজনীয় জিনটাকে নিয়ে আমরা অন্য কোনো জীবের ডিএনএ তে প্রতিস্থাপন করি। তোমাদের মনে আছে কিনা, রিকম্বিনেন্ট ডিএনএ এর মধ্য দিয়ে এই কাজটা করি না আমরা? বলো দেখি, হ্যাঁ না কিছু একটা বলো। গুড। আচ্ছা, এইভাবে রেসপন্স করবে, ভালো লাগে। হ্যাঁ, ক্লাস না হলে ভালো লাগে না, মনে হয় আমি একাই বলছি। আচ্ছা, তাহলে জিনকে শনাক্ত করা এই কাজটা, মানে একটা জিনকে আমি টার্গেট, আমার যে এইটা দরকার, এই জিনটাকে আমি শনাক্ত করছি, এই কাজটা কিন্তু জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে খুব সহজে করতে পারি। কেননা জিনোম সিকোয়েন্সিং তোমাদের মনে আছে কিনা, ডিএনএ প্রোফাইল তৈরি করে, ওইখান থেকে দেখা যায় যে কোন বেস কোথায় আছে, তাহলে কোন জিনের মধ্যে কি কি বেস আছে, কি সেই জিনটাকে আমরা খুব সহজেই শনাক্ত করতে পারি, এবং পরবর্তীতে আমরা এটাকে আলাদা করতে পারি যে এই জিনটাকেই আমার প্রয়োজন। এখন তুমি যদি নাই চিনতে পারলা, তাহলে এটাকে আলাদা করবা কি করে? তাহলে ডিএনএ সিকোয়েন্সিং করে এই কাজটা খুব সহজে করা যায়। আর দেখো, এখানে উদাহরণ দিয়েছে যে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন, আমরা পড়েছি না এটা, ইনসুলিন কি করে উৎপাদন করা হয়, ইনসুলিনের কাজ কি, এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ইনসুলিন উৎপাদনকারী জিনটা যদি আমরা শনাক্ত করতে পারি, তাহলে আমাদের জন্য পরবর্তীতে পরবর্তীতে বিভিন্ন গবেষণার কাজ বলো, হ্যাঁ, এগুলাতে আমাদের সহায়ক হয়ে ওঠে। তো এই জিনটা 11 নাম্বার ক্রোমোজোমের, হ্যাঁ, আমাদের 11 নং যে ক্রোমোজোম আছে তার খাটো বাহু, 2 রকম বাহু আছে এখানে, খাটো আর লম্বা। খাটো বাহুর যে ডিএনএ শীর্ষ, মানে একেবারে একদম উপরের দিকে এটা অবস্থিত। তাহলে এই চিকিৎসা ক্ষেত্রে, এটা প্রয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়টাকে বা এই তথ্যটাকে খুব ভালো মতো কাজে লাগাতে পারবো। হ্যাঁ, 2 নম্বরে আছে দেখো, উদ্ভিদের রোগ প্রতিরোধ, কীটপতঙ্গ প্রতিরোধী বা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য উপযোগী জিন আমাদের প্রয়োজন হয় না? তোমরা পড়েছো না যে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করার জন্য একটা জিনকে এর মধ্যে প্রবেশ করানো হলো। তো কীটপতঙ্গ প্রতিরোধী হওয়ার জন্য এর মধ্যে একটা নতুন জিনকে
দেওয়া হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মধ্য দিয়ে। এই বিষয়টা কিন্তু তোমরা পড়েছো এই চ্যাপ্টারে, অনেক সময় নিয়ে আমি পড়িয়েছি। তাহলে এই যে তোমার উপযোগী জিন, এই উপযোগী জিনটাকে অনুসন্ধান বা চেনা, এই যে শনাক্ত করার বিষয়টা, হ্যাঁ, এই অনুসন্ধান করাটাও কিন্তু আমরা করতে পারি কার মাধ্যমে? ডিএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে। যেহেতু ডিএনএ সিকোয়েন্সিং মানে ডিএনএ সিকোয়েন্স থেকে আমরা খুব সহজেই একটা জিনকে শনাক্ত করতে পারি। আচ্ছা, এখন যদি আসে 407, আচ্ছা, যেমন উদাহরণ আছে বিটি টক্সিন জিন, এই যে CRY1AC, এই একটা জিন, এটাকে শনাক্ত করা যায়, এবং লবণাক্ততা সহিষ্ণু জিন যেমন PDH45, এভাবেই নাম দেওয়া হয় জিনগুলার। এগুলোকে কৃষি ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি যদি এগুলোকে আমরা অনুসন্ধান করতে পারি বা আমরা শনাক্ত করতে পারি। শোনো, আমরা যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়েছিলাম না, সেখানে তো আমরা একটা কাঙ্ক্ষিত জিনকে এনে, হ্যাঁ, আমাদের যে জীবের মধ্যে প্রবেশ করাবো তার ডিএনএ তে দিয়েছিলাম, মনে আছে তোমাদের? একটা প্লাজমিড ডিএনএ তে প্রথমে, হ্যাঁ মনে আছে? হ্যাঁ, প্রতিস্থাপন করেছিলাম ওই যে কাঙ্ক্ষিত জিন, সেই জিনগুলাই হচ্ছে এগুলা, যেমন বিটি টক্সিন জিন, লবণাক্ত সহিষ্ণুতা জিন। এগুলোকে আমরা শনাক্ত করতে পারি তোমার কার মাধ্যমে? জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে। খুব সহজে চিনতে পারি, চিনে সেটাকে আলাদা করতে পারি, এবং পরবর্তীতে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মধ্য দিয়ে কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। আচ্ছা, উদ্ভিদের মান উন্নয়নের জন্য উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জিন অনুসন্ধান, এই যে এটাই তার উদাহরণ। একটা 2 নাম্বারটাই কিন্তু উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জিন অনুসন্ধানের একটা পার্ট, এবং জীব প্রযুক্তির মাধ্যমে তাকে সফলভাবে ব্যবহার করা। এখানে আরেকটা উদাহরণ দিয়েছে গোল্ডেন রাইস, তোমাদের মনে আছে না যে বিটা ক্যারোটিন জিন একটা রাইসের মধ্যে প্রবেশ করানো হয়েছে, এবং এর ফলে এখানে বিটা ক্যারোটিন সমৃদ্ধ একটা রাইস আমরা পেয়েছি, যেটা সাধারণ রাইসের মধ্যে সেটা থাকে না। অনেক সুন্দর করে তোমাদেরকে ডাউনলোড করা কিছু ছবি সহকারে সেই লেকচারটা নিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা বলো দেখি? মনে আছে। হ্যাঁ, না থাকলে একটু কষ্ট করে আবার দেখবে, তোমাদের জন্য তো ইউটিউবে এটা দেওয়াই আছে, আপলোড করা আছে, একটু দেখে নিও। তো গোল্ডেন রাইসের বিটা ক্যারোটিন জিন সমৃদ্ধ, বিটা ক্যারোটিন সমৃদ্ধ যে জিনটা, এটাও কিন্তু শনাক্ত করা, এবং এর পরবর্তীতে জিন প্রযুক্তি ব্যবহার করে এটাকে ইনপুট মানে ইয়ের মধ্যে দেওয়া, গোল্ডেন রাইসের মধ্যে প্রবেশ করানো, সম্পূর্ণ কাজটাই মানে সম্ভব হয়েছে তোমার জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে। আবার দেখো, জিনোম সিকোয়েন্সিং এর তথ্য উদ্ভিদ ও অণুজীবের মৌলিক গবেষণা, যে আমরা বিভিন্ন ধরনের গবেষণা হয় না, সেই গবেষণার ক্ষেত্রে মানে খুব প্রয়োজন হচ্ছে বিভিন্ন উদ্ভিদের জিনোম সিকোয়েন্সিং, যেমন ধান, পাট, ভুট্টা, এগুলো ফসলের জিনোম সিকোয়েন্সিং তথ্যগুলো অন্যান্য যে কোনো মৌলিক গবেষণার ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা হয়। এরপরে একেবারে শেষে আছে, আমাদের সময়ও কম, আমি অন্য ধরনের কিছু কথাও বলার আছে তোমাদের সাথে, পরীক্ষা সম্পৃক্ত। আচ্ছা, 5 নম্বরে আছে গবাদি পশুর মাংস, দুধের পুষ্টি গুণাগুণ, পরিমাণ। গবাদি পশু তো আমরা মানে পালি এইগুলোর কারণে, মাংস, দুধ, হ্যাঁ, তারপরে হচ্ছে দুধের পরিমাণ, গুণাগুণ ভালো থাকবে, এটা আমরা চাবো। তো এগুলো বৃদ্ধিতে জিনোম সিকোয়েন্সিং পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে, কেননা ওই যে প্রয়োজনীয় যেই জিনটা আমরা, কাঙ্ক্ষিত যে জিনটা, যে জিনটাকে প্রবেশ করালে পশুর মাংসের পরিমাণ বৃদ্ধি পাবে, দুধের পুষ্টি গুণাগুণ পরিমাণ বৃদ্ধি পাবে, এমন জিনকে খুঁজে নিয়ে সেটাকে দিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মধ্য দিয়ে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে এই গবাদি পশুর মধ্যে যদি আমরা প্রবেশ করাতে পারি, তাহলে এই গুণগুলো সমৃদ্ধ গবাদি পশু আমরা পাবো, এটা তো তোমরা জানোই। এছাড়া মানব জিনোম সিকোয়েন্সিং করে মানব জিনোমের অনেক তথ্য এখন আমরা জানতে পেরেছি, এবং ফলে তথ্যসমূহ চিকিৎসা বিজ্ঞান সহ অনেক গবেষণার ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারছি। যেমন ইনসুলিন জিনের প্রয়োগ, আমরা যে ইনসুলিন জিন যে প্রয়োগ করে থাকি, সেই ক্ষেত্রেও কিন্তু মানব দেহে কোনো একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বা প্রয়োগ, এর ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং কাজে আসে। এছাড়া যে কোনো জীবের জিনের প্রকাশ কৌশল বা এক্সপ্রেশন অফ জিন সম্পর্কে বিশ্লেষণ করতে হলেও তোমাকে এটা জানতে হবে, হ্যাঁ, এবং এই তথ্যসমূহ গবেষণা কার্যক্রমে প্রয়োগ, এই ক্ষেত্রে মানে আমার কথা হচ্ছে, বা এই বিষয়বস্তুটা এমন যে গবেষণা কার্যক্রমে কিন্তু এটা অনেক বেশি জরুরি, হ্যাঁ, জিনোম সিকোয়েন্সিং। এছাড়া জীবতত্ত্ববিদ্যা, বায়ো ইনফরমেটিক্স, এটা একটা জীববিদ্যার একটা শাখা, হ্যাঁ, এই শাখায় প্রয়োজনীয় যে
উপাদান হচ্ছে এই শাখায় কাজে লাগানোর মতো একটা উপাদান হচ্ছে জিনোম সিকোয়েন্সিং এর থেকে আমরা যে ডাটাগুলা পাই উপাত্ত, সেই উপাত্ত গ্রহণ এবং সংগ্রহ করলে আমরা এই যে জীবতত্ত্ববিদ্যায় অনেক কাজে লাগাতে পারি। এছাড়া বন্য জীবজন্তু যেমন সিংহ বাঘ হাতি, এগুলো যে ভালো ব্যবস্থাপনা, মনে করো যে এদের প্রজননের ক্ষেত্রে আমরা ধরো একটা কাজ করব, স্বাভাবিকভাবে যে প্রজনন হচ্ছে সেটা না চেয়ে আমরা চাইতে পারি যে এটা অন্যভাবে আমরা যদি প্রজনন করাতে পারি তাহলে হয়তো এদের পরবর্তী জেনারেশন খুব সহজেই আসবে। এভাবে যদি ভাবি, অর্থাৎ এদের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কিন্তু জিনোম সিকোয়েন্সিং ব্যবহার করতে পারি, যেমন বিশেষ করে প্রজননের ক্ষেত্রে বলছে এটা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া জৈব জ্বালানি উদ্ভাবন, ডেঙ্গু মশার নিয়ন্ত্রণ, ইন্টারফেরন উৎপাদন, ক্যান্সার গবেষণা, এগুলা ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং সাফল্যের সাথে প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে কোনো সমস্যা আছে বলবা? সমস্যা আছে কোনো? আচ্ছা, একজন বললে হবে না তো বাবা, 2-4 জন আরো কয়েকজন বলো দেখি সমস্যা আছে কিনা। আমার মনে হয় তোমরা যদি রেগুলার এই যে গল্পের বই যেভাবে পড়ো সেভাবে যদি আমার ক্লাসের পরে বা যে কোনো ক্লাসের পরে যদি একবার দেখো, তাহলে এই দেখাটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব উপকারে আসবে। এই ক্লাসটা আসলে সফল হবে তখনই যখন তোমরা ক্লাসের পরে একটু দেখবা। আচ্ছা, এখন আমরা বাড়ির কাজ দিচ্ছি। হ্যাঁ, জিনোম সিকোয়েন্সিং কি এটা তোমরা আগেও পেয়েছো, তারপরেও দিলাম। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল কি এটা তোমরা দেখেছো কিছুক্ষণ আগে। জিনোম সিকোয়েন্সিং এর প্রক্রিয়াটি লিখো, ব্যাখ্যা করো। গত লেকচারে আমার মনে হয় না যে আমি বাড়ি কাজ দিয়েছিলাম, ইচ্ছাকৃতই, অল্প সময় ছিল। তো জিনোম সিকোয়েন্সিং এর প্রক্রিয়াটা খুব শর্টকাট, তোমাদের বই একদম উপস্থাপন করা আছে, ওটাই একটু শিখে নিবা। এটা ব্যাখ্যা লিখো যদি বলে তাহলে 2 নম্বরের কোশ্চেনও আসতে পারে, খুব ছোট করে প্রক্রিয়াটি আছে। আর ব্যাখ্যা করো বললে একটু বাড়িয়ে লিখতে হবে, প্রয়োগের প্রশ্ন। 4 নম্বরে হচ্ছে জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ ব্যাখ্যা করো, এই যে কিছুক্ষণ আগে যেটা দেখলা। এছাড়া আছে জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ অথবা জিনোম সিকোয়েন্সিং কতটা গুরুত্বপূর্ণ উদাহরণ সহ আলোচনা করো। আচ্ছা, জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ মেয়েরা, এটা যদি আসে তাহলে কিন্তু পুরাটাই দিতে হবে। গুরুত্বপূর্ণ কতটুকু পুরাটাই দিতে হবে, আলাদা করে যে আছে যে ফরেনসিক্সে কি এর প্রয়োগটা কতটুকু, তারপরে উদাহরণ হিসেবে আলাদাভাবে যেগুলো দিলাম আমি, আলাদাভাবে না দিয়ে পুরাটাই তোমরা মনে রাখবা। পুরাটাই কিন্তু হচ্ছে গুরুত্ব। হ্যাঁ, গুরুত্ব বলো প্রয়োগ বলো, পুরাটাই কিন্তু গুরুত্ব এবং প্রয়োগ। বইটা একটু দেখবে তোমরা। হ্যাঁ, খুব সহজ করে লেখা আছে। আর যেগুলো বোঝার মতো না বা কিছুটা সমস্যা থাকতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমি খুব সুন্দর মতো বলে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। আমাদের কিন্তু আলাদা গ্রুপই আছে, তাই না? সেই গ্রুপের মাধ্যমে তোমরা জেনে নিতে পারবা। আচ্ছা, আর কিছু সমস্যা না থাকলে আমরা হচ্ছে এই শেষ করব, তার আগে আমরা একটু নামটা ডাকবো। আচ্ছা, যদি কোনো সমস্যা থাকে মনে করো, জিজ্ঞেস করো পরে। আরেকটু আগে বলে নেই নাম ডাকার আগে, সেটা হচ্ছে শোনো, যে আমরা ক্লাসের প্রথমেই বলেছি যে এই চ্যাপ্টারটা আরেকটা ক্লাস হলেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা এই চ্যাপ্টারের উপর নতুন চ্যাপ্টার আরম্ভ করে দিব ঠিকই, কিন্তু এই চ্যাপ্টারের উপর আমরা আরেকটা পরীক্ষা নিব, অবজেক্টিভ। হ্যাঁ, অবজেক্টিভ পরীক্ষা নিব। তোমরা প্রিপারেশন নেওয়া বা প্রস্তুতি নেওয়া শুরু করো, প্রস্তুতি গ্রহণ করো। যে কোনো সময় তোমরা গুগল ফর্মে পরীক্ষা দিয়ে তো অভ্যস্ত, গুগল ফর্মে পরীক্ষা দিয়েছো না? তো সেইভাবেই হয়তোবা একটা পরীক্ষা নিব তোমাদেরকে আমি একটু রোল কল করছি। 301 থেকে 5-এর মধ্যে কেউ আছো? মিস, হ্যাঁ বলো। মিস 305। 305। মিস এই যে প্রেজেন্ট আছে ওখানে পার্টিসিপেন্ট দিয়ে দেই। বলো, আবার বলো। এই যে প্রেজেন্ট আছে পার্টিসিপেন্টে গিয়ে পেজ পাওয়া যাবে। হ্যাঁ আমি জানি, হ্যাঁ আমি জানি, তারপরেও আমি রোল কল করছি, তোমরা একটু বলো। 301 থেকে 5-এর মধ্যে শুধু 5 আছো? আমি 302 আছে, 303 আছে। গুড, বলো যে যারটা বলে যাও। 2, 3, হ্যাঁ 1 নাই। 4 আছো? আচ্ছা, 6 থেকে 10-এর মধ্যে কে কে আছো? 6, মিস 10। 10
আচ্ছা 10 জি মিস। আচ্ছা আচ্ছা 10-এর মধ্যে আর কেউ থাকলে বলো আছো কিনা। 11 থেকে 15-র মধ্যে কেউ আছো? 16, 17, 18, 19, 20। কেটে কেটে আসছে, বলো তো কত রোল? মিস 312। আচ্ছা 312। আচ্ছা 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 320, 21, 22, 23, 24, 25, ম্যাম 26। 25। ওকে ম্যাম 30। কত? 23। 323। আচ্ছা 23। আচ্ছা গুড। 26, 27, 28। 327। ও গুড। 28, 29, 30, 31, 32, 33, 34, ম্যাম 35, 34। 35, 36, 35। কত? 35, 36, 37, 38, 39, ম্যাম 40। 37। আচ্ছা 37, 38, 39, 40। আচ্ছা 41, 42, 43, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, ম্যাম 48। 48, 49, 50, 51। ম্যাম 50। 50। আচ্ছা 52, 53, মিস। 52। আচ্ছা 53, 54, 55, 56, 57, 58, 59। কত? 56, 56, 58। আচ্ছা 59। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। 59, 60, 61, 62। কত? Yes? 60। আচ্ছা তোমরা না সাদাব খানম না মিস 70। কত? এখন কি 70। আসলো? 76 এখন আসছে। 70। ম্যাম 65। আচ্ছা 65। মিস 64। 62। আচ্ছা 62 দিয়েছি। আচ্ছা 61 আছো? 61। হ্যাঁ ম্যাম 61। 61 ওকে। আচ্ছা মিস 63, 70। 63 আছো? আচ্ছা 70 দিচ্ছি। আচ্ছা বলো 71 পরে আসছি। 66, 67, 68, 69 কেউ আছো? এই 70-এর মিস আগে 67। 67। আচ্ছা আচ্ছা এরপরে আসো হলো 71 থেকে। মিস 71, 71 থেকে 80-র মধ্যে বলো। 71 আছে। 72। 77। আচ্ছা 77 আছে। মিস 79। 79। 80-র মধ্যে কে কে আছো বলো আর। মিস 387। 387। আচ্ছা 90-এর মধ্যে কে কে আছো? 85। আচ্ছা 90-এর মধ্যে যারা আছো বলতে থাকো। মিস 376। মিস 394। 94 পর্যন্ত আসেনি। 90 পর্যন্ত বলো। 90 পর্যন্ত আমাদের হাতে। 81 গুড। 81 দিয়েছি বাবা। আচ্ছা 82, 83, 84 কেউ আছো? 86, 88, 89, 90। আচ্ছা 91, 92, 93, 94। 393। আচ্ছা রূপা আক্তার। আচ্ছা 94, জি মিস। 95, 96। 94। গুড। আচ্ছা তারপরে হলো 97, 98, 99। 99। 400, 401 থেকে 5-এর মধ্যে কেউ আছো? মিস 407। আচ্ছা 6, 7, 7 আছে। আচ্ছা 8, 9, 10 বলো। 400 কত? 399 দিয়েছি মা। হ্যাঁ সামিয়া আলম দিয়েছি। আচ্ছা 408 থেকে 13-র মধ্যে কেউ আছো? এখন 411 অ্যাডমিট চাচ্ছে কেন ভাই? 411 কেন এখন আসলো? মিস 376। আচ্ছা আমি 400-র মধ্যে কেউ আছো? 376। আচ্ছা জান্নাতুল ফেরদৌস। আর কেউ আছো?
413-র মধ্যে আর কেউ নাই? আচ্ছা ঠিক আছে, এখন 411 বলো। 411 411, দেখো আর কেউ বাদ পড়লা কিনা। 411 তো এখন আসছো, তুমি তো ক্লাস করো নাই বাবা। মেহেরুন্নেসা রহমান, তুমি তো ক্লাস করো নাই, এখন মিস আসছো কেন? আমার নেট চলে মিস আমি আগে এসেছিলাম, নেট চলে গেছিল এই কারণে বের হয়ে গেছে, এখন আবার ঢুকছি। আচ্ছা ঠিক আছে, দেখবো না। ঠিক আছে বাবা, শোনো, এখন যে কথাটা খুব ইম্পর্টেন্ট, এখানে কোনো সমস্যা আছে কিনা আগে বলে নাও। কোনো সমস্যা আছে কিনা বলো দেখি। আচ্ছা, সমস্যা না থাকলে আমরা বের হয়ে গেলাম। এখন আমরা 42 জন আছি। যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, তোমাদের সামনে একটু প্রিপারেশনের প্রয়োজন আছে। এই চ্যাপ্টারটার উপর আগে প্রিপারেশন নাও, অবজেক্টিভ কোশ্চেনের উপর ভিত্তি করে আমরা একটা পরীক্ষা নিব। তারপরে আমরা মৌখিক ভাবে পরীক্ষা নেওয়ার একটা চিন্তায় আছি আমি, যে তোমাদের মৌখিক পরীক্ষা নেব হচ্ছে এই চ্যাপ্টারের উপর। হ্যাঁ, ছোট ছোট কোশ্চেন করব, যেন তোমরা পড়ো। বিশেষ কিছু জিনিস আছে যেগুলোকে একেবারেই তোমার মানে ইগনোর করা যাবে না। এখানে এমন, এই চ্যাপ্টারে এমন কিছু বিষয়বস্তু আছে যে তোমার জানতেই হবে, কেননা প্রশ্ন তো আসেই। এছাড়া এইখানে এমন কতগুলো বিষয় আছে যেগুলো অন্য চ্যাপ্টার গুলোর সাথেও রিলেটেড। হ্যাঁ, সুতরাং সেখানে তোমার ওই জিনিসটাকে জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমরা প্রিপারেশন নেওয়া আরম্ভ করে দাও। আর আমাদের হচ্ছে এই এই পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের একেবারে শেষ যে অংশটা, জীব প্রযুক্তির প্রয়োগে জীব নিরাপত্তা, যেটা বায়োসেফটি, এইটা একটু দেখবা। হ্যাঁ, এটা দেখলে পরে সামনের ক্লাসটা তোমরা আরো সুন্দর মতো বুঝতে পারবা। এখান থেকেও এক না ক এবং খ মানে হচ্ছে জ্ঞান এবং অনুধাবনের প্রশ্ন এসে থাকে। আমি আশা করব এই চ্যাপ্টারটা যদি তোমরা আস্তে আস্তে করে দেখো, 3 দিন যদি দেখো, খুব অল্প সময় নিও, 3 দিন দেখো, একেবারে সুন্দর মতো বুঝতে পারবা। এখনই দেখতে হবে, যেহেতু মানে তুমি পড়েছো, আগেও পড়েছো, আমি ক্লাস নিচ্ছি সেই সময় পড়ছো, সুতরাং এই বিষয়টা তেমন মানে কষ্টকর হবে না। তবে এই অল্প সময়ের মধ্যেই দেখবা। হ্যাঁ, সামনে একটা পরীক্ষা নিব ইনশাল্লাহ আমরা। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমাদের হাতে 2 মিনিটের মতো সময় আছে। আর যদি কারো উপস্থিতির ব্যাপার থেকে থাকে, যে দিতে পারো নাই, প্রেজেন্ট দিতে পারো নাই, তাহলে সেটাও বলতে পারো। দেখি একটু ভিডিও অন করো দেখি। ভিডিও অন করো, সবাই ভিডিও অন করো। আচ্ছা, আমি একটা বিষয় তোমাদের সাথে একটু বলি, কারণ নাম উচ্চারণ করব না। কিছুদিন আগে একটু সমস্যাজনক একটা মানে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আশা করি যে তোমরা ভুলবশতই করেছো। আর হচ্ছে তোমরা ইয়ে করো না, কোনো দ্বিধাদ্বন্দ্ব করবা না আমাদের সাথে, কেমন? আমরা টিচার না, আসলে তোমরা আমাদেরকে কিভাবে হিসাব করো আমি জানি না। আসলে আমরা তোমাদের হচ্ছে সহযোগিতা করি, কেমন? আমরা কিন্তু ফ্রেন্ডের মতো, অনেকটা ফ্রেন্ডের মতো। তোমরা আমাদের সাথে কোনো সমস্যা থাকলে শেয়ার করবে। সবাই ভিডিও অন করো, সবাই ভিডিও অন করো, শেয়ার করবে কোনো সমস্যা থাকলে। হ্যাঁ, আর তোমাদের এই বয়সটাই দুষ্টামি, কেমন? তোমরা তো এইটা সেটা করবাই, তোমরা নর্মাল দেখেই তো দুষ্টামিটা করো। এটাতে আমরা কিন্তু অনেক বেশি যে কষ্ট পাই তা না। হ্যাঁ, তাহলে আমরা সুন্দর, আর ক্লাসের সময় একটু রেসপন্স করবে, কেমন? কিছু বললে, হ্যাঁ, তোমাদের কোনো কোশ্চেন থাকলে করবে, এটাতে লজ্জার কোনো কিছু নাই। তোমরা কোশ্চেন না করলেই বরঞ্চ আমার মনে হয় যে আমি একা একা বসে বসে তোমাদের যে রেকর্ড করে যে পাঠাতাম, আপলোড করতাম, সেরকম মনে হয় যে একা একাই আমি কিছু বলে যাচ্ছি, আমার সামনে কেউ নাই। অথচ তোমরা এতগুলো মানুষ আমার সামনে আছো, ক্লাস করছো, এটা আমাকে বুঝতে হবে, তাই না? তোমাদের জন্যও ভালো, আমার জন্যও ভালো। সমস্যা থাকলে অবশ্যই বলবা। আমাদের সময় একদম শেষ। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এখন সিজনটা চেঞ্জ হচ্ছে, একটু নিজের খেয়াল রাখবা, ঠান্ডা লাগিও না। জানোই তো আমাদের এখন কত বড় একটা সমস্যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, তো সবাই সবার জন্য দোয়া করো, সুস্থ থেকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে আজকের মতো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।